ব্যথা নামক ঔষধের প্রভাব কাটতে কাটতে সুব্রতার তন্দ্রাগর ছুটতে থাকলো আস্তে ধীরে। দু চোখের ভারে গণপল্লব ঝাপটি প্রথমেই নিজেকে আবিষ্কার করলো সুপরিচিত কোনো কামরায়। মস্তিষ্কে ক্ষীণ চাপ প্রয়োগ করতে সহসাই নিজের শীর্ণকায় দেহকে মেহরাদের নরম বিছানায় আবিষ্কৃত করে হকচকিত হলো বেশ। পরপর রুম জুড়ে বেশে বেড়ানো অতি প্রিয় পুরুষালী গন্ধে আচ্ছন্ন হয়ে গেল মেয়েটা। ভেতরের টান টান উচাটন অগত্যা করে দু চোখ বুজে গায়ের জড়ানো কম্পটার থেকে পগার শ্বাস টেনে নিল। মুহূর্তে নাসারন্ধ্র ছাপিয়ে মস্তিষ্কে আলোড়ন তুলল পুরুষালী সৌরভ। অন্ধকার হাহাকারে ভরে উঠল দীর্ঘশ্বাস। দীর্ঘদিন প্রতীক্ষার পর এত কাছ থেকে প্রণয় পুরুষের অস্তিত্ব অনুভব করায় বেসামাল হলো অনুভূতির তরঙ্গোচ্ছ্বাস। ভেতরে তোলপাড় করা অনুভূতিরা কণ্ঠনালীতে এসে জমাট বেঁধেছে মেয়েটার। নীরব অশ্রুতে প্লাবিত হতে শুরু করলো দুনয়ন। প্রিয় পুরুষের একটুখানি ছোঁয়ার জন্য কত হাহাকারি না করেছে সে। তার বিরহে নিজেকে শেষ করে দিতেও দুবার ভাবেনি। বিরহ দিনের স্মৃতিগুলো মস্তিষ্কের সূর্য কিরণের মতো আলোকপাত করতেই নীরবে প্লাবিত অশ্রু হুহু কান্নায় রূপান্তরিত হলো মেয়েটার। বা পায়ের সূক্ষ্ম ছিনছিনে ব্যথাটা বেমালুন ছাপিয়ে গিয়েছে বিরহ স্মৃতির আলোড়নে। নীরব কক্ষ হতে করুণ কান্নার শব্দ ভেসে আসতেই কদমের গতি বাড়ালো মেহরাত। ঘড়ির কাঁটা তখন রাত 11টার ঘরে। তালুকদার বাড়ি ততক্ষণে থমথমে শুনশান নীরবতায় পরিণত হয়েছে। তখন চাইলেও মমতা বই মায়ের আহাজারির পায়ে ঠেলে বাড়ি থেকে বের হয়ে যেতে পারেনি মেহরাত। সবচেয়ে বড় কথা, অন্যায় হয়েছে সুব্রতার সাথে। সুব্রতা যা বলবে তাই করবে সে। কড়া মেডিসিনের প্রভাবে ঘুমে তলিয়ে থাকা সুব্রতার ঘুম আর কেউ ভাঙায়নি রাতে। সকলে বার দুই ঘুমন্ত মেয়েটাকে দেখে চক্ষু সজীব করে গিয়েছে। করিডোরের নিজেও অন্ধকার। পায়ে মারিয়ে ক্রস পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো মেহরাত। শ্রীয়মান আলোতে নিজের প্রাণ প্রেয়সীকে অশ্রু বিসর্জনে মত্ত আবিষ্কার করতেই উদ্বিগ্নতায় ছেয়ে গেল মেহরাদের গৌরবর্ণ মুখমণ্ডল। অনতিবিলম্ব কান্নারত রমণীর কাছে পৌঁছাতে অশ্রুসিক্ত আখি পল্লব ঝাপটিয়ে বেকুল নয়নজোড়া মেলে ধরল মেয়েটা তার প্রণয় পুরুষের সান্নিধ্যে। দুজোড়া দৃষ্টির মেলবন্ধনে বুকে তোড়ফাড় করা রক্তোচ্ছ্বাসে একযোগে যেন কাতরে উঠল প্রেমিক যুগল। দুমড়ে মুচড়ে উঠল মেহরাদের পাঁজর। ব্যাকুলতায় ছেয়ে গেল ভরট পুরুষালী কণ্ঠস্বর। কি হয়েছে? পায়ে ব্যথা হচ্ছে? ডক্টরের কাছে নিয়ে যাব? প্রতিটি বাক্যে উপসে পড়া আশঙ্কা। পদ্ম পাপড়ির ন্যায় অশ্রু স্নাত উষ্ঠ জোড়া আপনা আপনি উল্টে আসলো কন্দনরত রমণীর মেহরাদ আহ্লাদী ব্যাকুল কণ্ঠে। এক লহমায় আশ্রে পড়ল তৃষ্ণিত বক্ষপটে। হৃদয় নিংড়ানো আহাজারির অশ্রুর বন্যায় প্লাবিত করে তুলছে স্বামী নামক প্রণয় পুরুষের বক্ষস্থল। কান্নাত্তপে তীরতিরিয়ে কম্পিত হচ্ছে অষ্টাদশীর শীর্ণকায় তনুখানি। আপনায় খুব মিস করেছি মেহরাত ভাই। কন্দনরত রমণীর করুণ রোনাজারে। বলিষ্ঠ হাতে কন্দনরত রমণীর পেলব কটি দিয়ে সাঁকড়ে ধরে মধ্যবর্তী কিঞ্চিত ফাঁকা স্থানে দূরত্ব গোছালো মেহরাত। কম্পিত ছোট্ট দেহখানি সম্পূর্ণ নিজের সাথে মিশিয়ে নিতে নিতে হিস হিসিয়ে উঠল, হুস হুস। আমি আছি তো, এই তো আমি, আমার জান। মেহরাদের মৃদু স্বরের হিসহিসানি সুব্রতা শ্রবণ কেন্দ্রীয় পৌঁছাতে মেয়েটার কান্নার তোপ আরও বাড়ল ভয় কি। সর্বশক্তি দিয়ে মেহরাতকে আঁকড়ে ধরতে আবারও মেয়েটার অনুচ্চ স্বরের আর্দ্র কণ্ঠ উচ্চারিত হলো। আপনাকে খুব ভালোবাসি মেহরাত ভাই, খুব। বিশ্বাস করুন, আপনাকে ছাড়া একটা দিনও ভালো ছিলাম না। জীবনটাকে ভারী বোঝা মনে হতো। আপনি কেন কষ্ট দিলেন নিজেকে? ক্ষমা করে দিন না। জানেন, আমার আপনি ছাড়া কেউ নেই। কেউ আমায় ভালোবাসে না, কেউ না। হুস, আমি আছি তো। আর কারো ভালোবাসতে হবে না, চলবে না। আহ্লাদীশ্বরের আদুরে আশকারা অনতিবিলম্ব ক্রমাগত মাথা নাড়ল মেয়েটা। অর্থাৎ তার এতেই চলবে, খুব চলবে। বলিষ্ঠ পৃষ্ঠদেশ আঁকড়ে ধরা ফিনফিনে হাতের বাঁধনা আর একটি দৃঢ়তা টানতে টানতে মেয়েটা কান্নারত অবস্থায় ফুপিয়ে অনুযোগের পসরা সাজালো। আপনি মেরেছেন মেহরাত ভাই, কান ব্যথা করছে এখনো।
কিন্তু তার চেয়েও বেশি বুকে কষ্ট হচ্ছে। আপনি কেন নিজেকে কষ্ট দিলেন? কেন দিবেন? কতগুলো রক্ত ঝরল আমার জন্য। অভিমানের সিক্ত কণ্ঠস্বর অষ্টাদশীর। বুক ভাঙা অভিমান আর পৃথিবীর সমান ক্লেশ নিয়ে ক্ষত বিক্ষত করে দেয় তার মেহেরাত বাইটাকে। অনামিষায় চেয়ে যায় মেহেরাদের অন্তঃফুট। তীরের মতো এসে ক্ষত বিক্ষত করে দেয় কিশোরীর এক একটি কথার বান। শরতের একদলা কালো মেঘ যেন জমাট বেঁধে গেল কণ্ঠনালীতে। নিজ কর্মের কাণ্ডের ব্যথায় নীল ছাপ আবর্তিত হলো সুদর্শন মুখশ্রী জুড়ে। শিরোধার্য কণ্ঠে অস্ফুট স্বীকারোক্তি ধ্বনিত হলো তৎক্ষণাৎ। মাথা ঠিক ছিল না। আই ওয়াজ গন মেড অ্যাবাউট ইউ, উইদাউট ইউ, ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। দেশে ফিরে তোকে ছাড়া পাগল প্রায় হয়ে গিয়েছিলাম এক প্রকার। তুই নিজ হতে আমার থেকে দূরে সরে গিয়েছিস। এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ততম সত্য ছিল, যেটা আমার এতদিন বোঝা বয়ে বাঁচতে হয়েছে। বুঝতে পারবি না ঠিক কতটা উন্মাদ হয়েছিলাম আমি। আমার শুভ্রার কাঠগড়ায় দণ্ডনীয় অপরাধী আমি। যা শাস্তি দিবি সব মাথা পেতে নিব। অভিমান করে না লক্ষ্মীটি। বিধ্বস্ত অনুভূতির ভারে হিসিয়ে ওঠা কণ্ঠ রোধ হয়ে আসতে চায় মেহেরাদের। দীর বাদরের প্রগাঢ়তায় শক্ত হাতের রুক্ষ আঙ্গুল ডেবে যায় নারী দেহে তলানো ফেলব কোটি দেশে। আদর করে দিব, খুব আদর করে দিব। ভালোবাসা দিয়ে সব ব্যথা সারিয়ে দিব, একদম ম্যাজিকের মতো। আমার লক্ষ্মীটি আর কষ্ট পেও না, আবারও উচ্চারিত হলো আদুরে কণ্ঠের অস্ফুট হিসিসানি। অস্ফুট স্বরে নিষাক্ত বাক্যটি সুব্রতার কর্ণগোচর হতেই যেন বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ঝঙ্কার তুল্য শ্রবণ কেন্দ্রিয়ে। কম্পমান হৃদয়ের রক্তস্রোতে তোলপাড় ছলাৎ কেউ ঢেউ তুলে ছড়িয়ে পড়ল সমগ্র অস্তিত্ব জুড়ে। না চাইতেও কণ্ঠনালী ছিঁড়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, তুমি? হ্যাঁ তুমি, আমার জান, প্রায় জান, সব তুমি, আমার হৃদস্পন্দন তুমি, মাই এভরিথিং সুইট হেড। ঘোর লাগানো হাস্কিস্বর সুডল পুরুষের। গোড় লাগানো হাস্কিস্বরের মিষ্টি বলে অভিমানী সুব্রতার বিরহ বেদনা চাপিয়ে হৃদয় জুড়ে যেন এক প্রশান্তির মলয় বাতাস ছড়িয়ে দিল। এক ঝাঁক লাজরাঙ্গা প্রজাপতিরা উড়ে শুরু করলো তলপেটে। কর্তন করা ডগার ন্যায় অষ্টাদশী নীতি আসতেই পৃষ্ঠ দেশে গির হাতের বাঁধন আলগা হয়ে দুটি দেহের দূরত্ব বাড়তে লাগলো। উপস্থিত মানিবের কিছুতেই পছন্দ হলো না এই দূরত্ব। কপালে অসহ্য রেখার গাঢ় আস্তরণ পেলে কমলীলতার ন্যায় নুয়ে আসা অষ্টাদশীর বাঁকানো কোমরের খাঁজ আঁকড়ে ধরে সম্পূর্ণ অস্তিত্বকে উড়ুতে টেনে বসালো। নাকে মুখে মৃদু ঘুংগানের আওয়াজ তুলে কবুতরের ন্যায় কোমল কপত দিবায় মুখ গুজে আওড়ালো, দূরে সরছিস কেন? আমায় ফিল করতে দে তোকে। আই ওয়ান্না ফিল ইউ সো ব্যাডলি লাভ। সেই সাথে কণ্ঠনালী গেসে পুরো উষ্ঠ জোড়ার ছোট ছোট আদুরে ছোঁয়ার বহরা। তপ্ত নিঃশ্বাসের প্রবাহে জ্বলসে যাচ্ছে গ্রীবার মোলায়েম ত্বক। শিরোদাঁড়া বেয়ে নেমে যাওয়া শীতল স্রোতের প্রবাহ অদৃশ্য পরশে শিহরিত করে যায় অষ্টাদশী দেহের প্রতিটি লোমকূপ। উন্মাদ পুরুষের পরিচিত আদুরে ছোঁয়ায় কম্পিত হলো অষ্টাদশীর সর্বাঙ্গ। কম্পমান হৃদি স্পন্দনের লাভ ডাব শব্দ ছড়িয়ে পড়ছে কুণ্ডুলি পাকানো নারী দেহে তরুণে তরুণে। ফিনফিনে হাত দুটো আড়ষ্টতায় বলিষ্ঠ কাঁধ আঁকড়ে ধরতে স্থির হয় বেপরোয়া মানব। মুখ তুলে সুগঠিত আঙ্গুলে কাঁধ গলিয়ে আঁকড়ে ধরে সরু গ্রীবা। হাতের দৃঢ়তায় কাছে টেনে নিল মেয়েটার নত লাজুক মুখশ্রী। কপাল ঠেকালে নীরবে মিলিত হলো একজোড়া তপ্ত নিগুড় শ্বাস প্রশ্বাস। তীব্র অনুভূতির ফলোচ্ছ্বাসে শ্বাস প্রশ্বাসের আনাগোনা বেসামাল। দুজোড়া তৃষ্ণিত উষ্ঠ জোড়ায় ন্যানো সেন্টিমিটারের দূরত্ব। আদিম বেসামাল অনুভূতির তাড়নায় চুম্বুকের মতো টানছে শুষ্ক উষ্ঠ যুগল পরস্পরকে। ধূসর স্পষ্ট আলোয় কক্ষ জুড়ে ঝিমঝিম নীরবতা রীতি টানল একটা ফিসফিসা আদুরি মিষ্টি আবদার। মেহেরাত ভাই, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে খুব। ফিসফিসা আদুরে আবদারের তালে তালে গোলাপের পাপড়ির ন্যায় তপ্ত উষ্ঠ যুগল কোমল পরশে ছুঁয়ে গেল পুরুষালী তপ্ত উষ্ঠদর। পরক্ষণে অনুভূত হলো মোলায়েম চিকন এক জোড়া উষ্ঠের আলতো পরশ, যার স্থায়িত্ব পেল সেকেন্ড খানিক।
পাথরের মতো নির্গত হচ্ছে বক্ষপিঞ্জরের অশান্ত ঝড়ের মাতম বিপরীত পক্ষের। ঠোঁট বাঁকিয়ে হাসল নির্লজ্জ পুরুষ। প্রাপ্তির হাসি, তার বোকা ছুরিটার কি মিষ্টি আবদার। মেহেরাতকে এতে এই জিন্দিগি তো ভাত সাধবে? ইহু জিন্দিগি তো অত না। প্রাপ্তির হাসিটুকু অদর কোলে মিলিয়ে যেতেই পরপর পুরুষালী ঠোঁটের বাঁকে কম্পন তুলল বেপরোয়া নির্লজ্জ বাক্য। আমারটা তোলা রইল, এত অল্পতে আমার কিছুতেই পোষাবে না ইউর অনার। এক্সপিরিয়েন্স আছে, আশা করি এই অপরাধীর পরবর্তী দুষ্কর্মটুকু মৌকুব করা হবে। স্বামী নামক প্রণয় পুরুষের অরফিত নীরব প্রেমময় হুঁশিয়ারিতে সংকুচিত হয়ে এলো অষ্টাদশী সে নৌকায় অস্তিত্ব। কণ্ঠনালীতে ধলা পাকিয়েছে নিদারুণ লাজুক আড়ষ্টতা। মুখখানি তখন ঠিক বিকেলের রক্তিম গোধূলির মতো রাঙা। তীব্র টান উচাটন, শ্বাস প্রশ্বাস নির্গম ব্যতীত কোনো আওয়াজ নেই মুখে। দীর্ঘ সময় বয়ে সকল আড়ষ্টতা ডিঙ্গিয়ে সরল দৃষ্টিপাত করল অষ্টাদশী। স্বামীর দীপ্ত আবেশমাখা দৃষ্টিতে অদর কোলে লজ্জা মিশ্রিত তরল হাসির ফোয়ারায় উচ্চারিত হলো মৃদু ফিসফিসানি প্রতিধ্বনি। আমার কাঠগড়ায় অপরাধী আপনি হলে সব সাজা চিরদিনের জন্য মৌকুফ, উইদাউট এনি ডাউট। ঘড়ির কাঁটা রাতের গভীরতা টানতেই অল্প একটু খাবার খাইয়ে সুব্রতাকে ফ্রেশ হতে ওয়াশরুমে পৌঁছে দিল মেহেরাত। মেডিসিনের কল্যাণে ব্যথা অনেকটাই লাঘব এখন। নিজে যেতে পারবে বলেও মেহেরাত নামক একচটিয়া দাপুটে মানবকে রুখতে পারেনি সুব্রতা। বাধ্য হয়ে কোলে ছড়েই ঘুরছে সে। নিচ থেকে খাবারের প্লেট রেখে এসে আবারও ওয়াশরুমের দরজায় টোকা দিল মেহেরাত। জানতে চাইল, নিড এনি হেল্প বেবি? দরজা আটকানো কেন? সুব্রতার চোখ চড়াক গাছের মতো কপালে উঠে যাওয়ার জোগাড়। কী সব নির্লজ্জ কথাবার্তা! দরজা দেবে না সে? আশ্চর্য! এমন নির্লিপ্ত নির্লজ্জ প্রশ্নবাণে অজন্তে কুণ্ঠিত হয়ে আসে রমণীর নারিকায়া। লাজুক মিহি কণ্ঠে আওড়ায়, আমার ড্রেস আছে, শাওয়ার নিয়ে নিলাম যে। ওই অস্বস্তি হচ্ছিল আর। মেহেরাদের কপালে নাখোশের গাঢ় বাজ পড়ল। বাক্য সম্পূর্ণ করার আগেই দমুকের কণ্ঠে শাসালো, কটা বাজে জানিস? এখন শাওয়ার নেওয়ার মানে কি? আর ড্রেস থাকবে না কেন? ক্যাবিনেটেই আছে। ড্রাগের মতো কাজ করতো। এগুলো থেকে বেশি আসা তোর গায়ের সুঘ্রাণটুকু খুব যত্নে আগলে রেখেছি, থাকবে না মানে? সুব্রতা তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে লাকোই ড্রেসিং ক্যাবিনেটে চলে গেল। সফেদ টাওয়ালে মুড়িয়ে নিজের এক একটা পোশাক সুবিন্যস্ত অবস্থায় গুছানো দৃষ্টিগোচর হতে অন্তঃফুটে হিমেল হাওয়ায় শীতল বাষ্পীভবন হলো। প্রসন্ন চিত্তে এক সেট কালো সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে নিল অল্প কসরতে। বেশ ঢিলেঢালা হয়েছে কামিজ। স্বাস্থ্যের যে নিদারুণ অবনতি ঘটেছে, এটাই তার নজর কাড়া প্রমাণ। জামা কাঁধ গলিয়ে পড়ে যেতে চাইছে যেন। সুব্রতা ওড়নার আড়ালে ডাকলো ঢিলেঢালা জামার ফাঁকগুলি উন্মুক্ত হতে চাওয়া ফিনফিনে সরু কোমল গ্রীবাদেশ। ড্রেসিং রুম থেকে বের হতে ফকফকে আলোর জলকানিতে নারীদেহ কিছুটা সংকুচিত হয়ে গুটিয়ে এলো মেয়েটার। তার ধারণা দেহের সাথে সাথে চেহারার জৌলসতাও কয়েক গুণ কমিয়ে গিয়েছে তার। সুগঠিত সুদর্শন মেহেরাদের সাথে অগণিত ত্রুটিযুক্ত সে নিতান্তই বেমানান। 3 মাসের ব্যবধানের বলিষ্ঠ মানবের দেহের গড়ন বরণ কয়েক গুণ বেরিয়ে পুরুষালী আভিজাত্য ঠিকরে পড়ছে যেন এখন। সেই তুলনায় সুব্রতার কেবল অবনতিই ঘটেছে। তাই পূর্বে অন্ধকারে থাকলেও প্রজ্বলিত আলোকসজ্জা নিজেকে নিয়ে খুবই হীনমম্মতায় কুণ্ঠিত হয়ে গেল সরল অষ্টাদশী। দণ্ডায়মান স্থির হয়ে রইল এক চরণে বরডেলের নত মস্তকে। পিছু ঘুরে সুব্রতাকে আড়ষ্টা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে গুটি কয়েক স্তরের বাজ পড়ল মেহেরাদের। বাড়ি কদমে এগুতে এগুতে দমুকে কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আমায় ডাকবি না? পাকনামো করতে বলেছে কেউ? অবাধ্য হবি, মার খাবি। ঝাড়ির উপরে রেখে এক হাতে সরু কবজি চেপে আর এক হাতে ফেলব কোমর গলিয়ে সহসায় পাজুকুলে তুলে নিয়েছি সেই অবাধ্য কিশোরীকে। ঘটনার আচমকীয়তায় হকচকানোর ফুসরত পেল না অষ্টাদশী। ফিনফিনে সরু হাত দুটো সহসায় জড়িয়ে ধরল চওড়া বলিষ্ঠ সিংহগ্রীব। সে অবস্থাতে নরম বিছানায় মাঝ বরাবর ঠাঁই পেল লাজুক দেহ। হাতের বাঁধন শিথিল হয়ে এলো রমণীর। কুঞ্চিত কপালের রেখা নিয়েই চরণের বিস্তৃত গেরের
নিম্নাভরণ উপরে ঠেলে দিল মেহেরাত। নিমিষে বাঁ পায়ের লম্বা সরু কালো দাগ দৃষ্টিগোচর হলো। কুঞ্চিত কপালের রেখা ম্লান হইয়া সহসায় সেখানে অমোঘ ব্যথায় নীল ছায়ার আবির্ভাব ঘটল। চোখের তারায় ব্যাকুলতা। অতি সম্পূর্ণ ক্ষতস্থানে তর্জনী শীতল পরশ ছুঁয়ে অস্ফুট স্বরে নিষ্কৃত হলো ব্যথাতুর ধ্বনি। খুব কষ্ট হয়েছে না অপারেশনের সময়? আমি থাকতো এত কষ্ট একা কিভাবে সয়ে গেলি? বিরহী দিনের স্মৃতি মনসা ফটো উদিত হতে সুব্রতার কণ্ঠতালু জমে আসে বিধ্বস্ত অনুভূতির বারে। মুখ ফুটে কিছু উচ্চারিত হবে এর আগে ব্যথাতুর পায়ে অনুভূত হয় একজোড়া পুরো উষ্ঠ শীতল পরশ। তৎক্ষণাৎ লাজুক অষ্টদশীর দুচোখ খিসে আসা আপনা আপনি। পায়ে চিনচিনে সূক্ষ্ম ব্যথা চাপিয়ে শিহরণী ছোঁয়া ছড়িয়ে পড়ে সমগ্র অস্তিত্ব জুড়ে। হৃদযন্ত্রের বেসামাল হাতুড়ি ফেটা নিঃশ্বাস কেড়ে নেওয়ার উপক্রম। অষ্টদশীর শুকিয়ে আসা কণ্ঠে কোনোরূপ নিঃসৃত হয়নি। কি করছেন? পায়ে ছুবেন না। তৎক্ষণাৎ অবাধ্য ঠোঁটের লাগাম টানে মানব। শুষ্ক অদর ভিজিয়ে সংকুচিত কণ্ঠে শুধায়, ছোঁয়াতে ব্যথা লেগেছে? নিডায় হাঁটিও যান। কি আধুরে বাক্যালাপ! অষ্টাদশীর প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম লজ্জায়। শুভ্র ত্বক সেই কখন লালিমায় আস্তরণে সেজেছে পুরুষালী নৈকট্যে। শুষ্ক অদর নিদারুণ উত্তাপে জাফরানি রঙে রাঙ্গিত হয়েছে। রক্তি মদন নাড়িয়ে বেসে আসলো অষ্টাদশীর লজ্জা মিশ্রিত মিহি কণ্ঠস্বর। ব্যথা না, আপনি পায়ে ছুবেন না আর কি। আড়ষ্টতায় মোড়ানো কম্পিত বাক্যালাপের খুব সহজে মর্ম বেদ করে ফেলল তুখর মানব। অতি বিলম্বে ধ্বনিত হলো মানবের নির্লিপ্ত নিষ্প্রভ কণ্ঠ, তোর দেহে এমন কোনো লোমকূপ আছে যা আমার দুঠোঁটের ছোঁয়ার শিহরিত হয়নি? এই আড়ষ্টতা কিসের? সুব্রতার কানে তবদা লেগে যাওয়ার মতো অবস্থা। হৃদযন্ত্রের কার্যক্রম থেমে গিয়ে সর্বাঙ্গ জমে যাওয়ার উপক্রম। ঠোঁটকাটা মানবের অনাকাঙ্ক্ষিত বাক্যে তিরিয়ে কেঁপে উঠল বাসা দুচোখের গণপল্লব। তার মেহেরাত বাড়িটা বোধ হয় সুদর্শনের সাথে ঠোঁটকাটা ম্যাক্সফো হয়ে গিয়েছে। এটাই মনে হলো লজ্জায় মাটিতে মিশে যাওয়া লাজুক অষ্টাদশীর। লাজুকতার ন্যায় নেতিয়ে আসা অষ্টাদশীর রক্তি মদর বিভ্রম ধরিয়ে দেওয়ার মতন দুচোখে কামুক চোখের লাগাম টেনে ধরল মেহেরাত। দৃষ্টি সরিয়ে নেওয়ার আগ মুহূর্তে সুব্রতার কাঁধ বেয়ে ডলে পড়ে যেতে ছাওয়া ঢিলে কামিজের দিকে দৃষ্টিগোচর হলো। সহসায় গর্ববর্ণে সোয়াল শক্ত হয়ে এলো ইস্পাত কঠিন মানবের। দনুকের মতো বাঁকানো নারী দেহের সুড়লঙ্গের অবনতি। আবরণী ওড়নাটুকু হ্যাঁচকা টানে দুহাতের মোটায় দলিল মথিত করে ধুড়ে মুছে পারল ফ্লোরে। মেহেরাদের আসেমকি তেজি তৃপ্ত কর্মকাণ্ডে হেতু বেদ করতে অক্ষম হতো নিজেকে আড়াল করে করতে চাওয়া লাজুক অষ্টাদশীর। মেহেরাত দাঁতে দাঁত চাপল প্রাণ প্রেয়সী সমগ্র আড়ালের কার্যকলাপে। তেজস্বী কণ্ঠে আগুন জড়া উত্তাপ ঢেলে বলল, কি করেছিস নিজের? না খেয়ে খেয়ে বিদায় নিতে চেয়েছিলি এই দুনিয়া থেকে এত সহজে? আত্মহত্যা করতে চেয়েছিলি? আমার কথা ভাবিসনি না? আমায় বিশ্বাস করিস না তাই না? তোকে নিয়ে কোথায় যাব বলতো? অসুস্থ হয়ে বসে আছিস, রাগও দেখাতে পারছি না, বিশ্বাস কর। যে পরিমাণ রেগেছিলাম একটা মাইরও নিচে পড়তো না, আরও 2-4টা খেতি। সুব্রতার দুঠোঁট উল্টে এলো ছোট্ট বালিকার ন্যায়। বাসা দুনয়নের কোল ঘেঁষে অশ্রুর ঢেউ। অভিমানী সিক্ত কণ্ঠে মনে করিয়ে দিল, আপনি আবার রাগ দেখাচ্ছেন মেহেরাত ভাই? আমি ইচ্ছে করে করেছি কিছু? আমার সাথেই কেন এমন হয় সব সময় বলুন তো? আমার আপন মা বাবা আপন না। যাদের এত কাল রক্তের সম্পর্ক বলে ভালোবেসে আসলাম তারা কেউ আপন না। যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি সে মানুষটা ভালো নেই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে বড় মা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো সে মুখ ফিরিয়ে নিল। আমার কি অবস্থা হয়েছিল ভাবতে পারবেন একবার? সব সহ্য করে নিতাম, বিশ্বাস করুন, যদি আপনি পাশে থাকতেন। অনায়াসে সকল ছড়াই উতরাই পার করে নিতাম, কিন্তু আপনি তো ছিলেন না। আপনার খোঁজটুকুও নিতে পারতাম না। সেই সাথে যোগ হলো অসহ্যের পায়ের যন্ত্রণা। অপারেশন থেকে জেগেই দেখলাম এত শখের চুলগুলো নেই। একের পর এক ধাক্কা আমার কাছে মৃত্যুকে অতি সহজ মনে হয়েছে মেহেরাত ভাই। সব কিছুর শেষে সবচেয়ে ভারীতম সত্য হচ্ছে আমি আপনার ছুঁতে পারবো না, আপনার বুকে ঘুমাতে পারবো না। আর এটা আমার বেঁচে থাকার মায়াটুকু বারবার গ্রাস করে নিয়েছিল। আমি হয়তো এটুকু না, অনেক বোকামিই করি, কিন্তু আপনার জন্য আমার ভালোবাসার সকল কিছুর ঊর্ধ্বে।
আপনি যত ইচ্ছে আমার উপর রাগ জারুন, এই যে এ গালে মেরেছেন তো, এখানেও একটা মারুন। বলে নিজের আরেক গালে জীর্ণ হাতের মিহি ছপটাঘাত বসালো কান্নারত রমণী। আশ্চর্যের শিওর সুলভ প্রেয়সীর সরল স্বীকারোক্তির বিভ্রমে ডুবে থাকা মানবের তৎক্ষণাৎ সরু কবজি চেপে ধরে রক্তলাল চোখে তাকালো। উচ্ছ্বসিত কপালে দু ঠোঁট ডাবিয়ে ছাপা কণ্ঠে শিশিয়ে বলল, জানে মেরে দিবে একদম। কত বড় সাহস, আমার সামনে নিজের গায়ে হাত তুলিস, আমার উপস্থিতিতে নিজেকে আঘাত করার জন্য ছোঁয়ার অনুমতিটুকুও নেই তোর। মাথায় ঢুকেছে? সাফা দমকের হুঙ্কারের সাথে অষ্টাদশীর চোখের কোল ঘেঁষে বর্ষিতে ভারী দ্বারা ফেলব কফল হতে নিদারুণ আশ্লেষে শুষে নিচ্ছে দুঠোঁট। ক্ষণে ক্ষণে ফুপিয়ে ওঠা রমণীর ফেলব কফলের অশ্লেষে পড়ার সময়ের তালে তালে সুগ্রাণ স্বামীর দেওয়া আদরে মিষ্টি যন্ত্রণাটুকু লাঘবের প্রয়াসে খামছে ধরল মখমলি বিছানায় সফেদ চাদর, ফেলব কফলে সফেদ ত্বকে তীক্ষ্ণ দশনে নিগুড় দাগ ফেলে ক্ষান্ত হলো মানব। অনতি বিলম্বে উত্তাল মানবের গায়ের টি শার্টটুকু টেনে খুলে ফেলতে ফেলতে স্বগতিতে নিঃসৃত হলো, তোকে ছাড়া আমি খুব ভালো ছিলাম বোধ হয়। তোর বিরহে কল্যাণে সেন স্মোকার হয়ে যাচ্ছিলাম, তোর অপেক্ষায় বরবাদ হয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরেছে তোর খুঁজে, শখের গাড়ির 12টা বাজিয়েছে, সিগারেট দিয়ে পুরো হাত জ্বলছে দিয়েছে, তবু অসহ্য হৃদয়ের যন্ত্রণা কমেনি। ক্যান ইউ ইমেজিং হাউ প্রেশিয়াস ইউ টু মি? উন্মুক্ত হলো বলিষ্ঠ দেহাবয়ব। সুব্রতা কান্না গিলে তার সুদর্শন স্বামীকে দুচোখের মায়ায় গিলে খাচ্ছিল এক প্রকার। কণ্ঠ তালু শুকিয়ে এসেছে নিজের অজান্তে, ভয় আর জড়তায় মিশলে নিদারুণ স্পন্দিত হচ্ছে পাগলাটে হতচ্ছাড়া হৃদয় যন্ত্রতা, সেই সাথে পুরো অস্তিত্ব নাড়িয়ে দিচ্ছে শিহরিত শীতল আবেশ। সফল হাতে রুমের আলো নিবিয়ে অন্ধকার রুমে ডুবিয়ে দিল মেহরাজ। মুহূর্তে ডিম লাইটের ক্ষীণ আলো ছড়িয়ে পড়ল রুম জুড়ে। কণ্ঠাগত শ্বাস আটকে শুষ্ক ডোক গিলছে কেবল অষ্টাদশী। কম্পমান সরু দু হাত তখনও চাদর খামছে রয়েছে। দীর্ঘদিনের বিরহের পর মিলিত এই রাতটুকু মেমোরেবল করার উচিত আমাদের। চোখের তারার কপট হাসি নির্লজ্জ মানবের আবেশিত দুচোখের দৃষ্টি শুভ্রতা কাপে হরিণ শাবকের ন্যায় থরথরিয়ে কণ্ঠনালী ছিঁড়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, কে কে মন, এই যেমন সব সময় তুই আমার বুকে ঘুমাস, আজ আমি তোর বুকে ঘুমাবো। আমারও একটু আদরের দরকার আছে তো, নাকি? আমার বুকে নিঃশ্বাস আটকে আসবে না আমার? মেয়েটার সরল প্রশ্নের প্রশ্নবার। আসলেই তো, তার চেয়ে দ্বিগুণ হবে মানুষটার বার। সে কিভাবে সামলাবে? মেহরাজ সম্পূর্ণ অগ্রাহ্য করলো তার বোকা চুড়ইয়ে শেষাক্ত প্রশ্নবার। প্রত্যুত্তর করলে লজ্জায় মিশে যাবে তার প্রাণপ্রেয়সী। সে শান্তি চায়, তার দীর্ঘদিনের সকল ক্লান্তি ঝেড়ে ফেলতে চায় ওই ছোট্ট নরম বুকটাতে। লজ্জার তাড়নায় তিরতিরিয়ে কাঁপতে থাকা রমণীর মসৃণ পৃষ্ঠদেশে দুহাত আঁকড়ে ধরে হ্যাঁচকা টানে টেনে নিল নিজের কাছে। অপরিবাসের কৃষ্ণবসন অঙ্গবরণ করতে করতে ঘোর লাগা কণ্ঠে হাসকি স্বরে বলল, একটু ঘুমাবো, তোকে ছাড়া দু চোখের ঘুম যেন হারাম হয়েছিল। একটু হাতে বুলিয়ে দে মাথায়, একটু শান্তি দে জান, ডুবে থাকতে দে তোর মাঝে। নির্লজ্জ বেপরোয়া ভঙ্গিতে দুনুকে তীরের মতো বাঁকানো নারী দেহের কাছে সনপর্ণে নাক ডুবিয়ে দিল উন্মাদ মানব। বেলির মিষ্টি সুবাসটুকু টেনে নিতে তা নাসারন্ধ ছাপিয়ে স্নায়ুতন্ত্রের প্রতিটি তা সার্কিটে টনিকের মতো কাজ করলো। মৃদু ঘোঙ্গানির গুঞ্জন তুলে নাকে মুখে ছাড়ল শ্বাসপ্রবাহ, আর একটু গভীর হলো শ্বাস টানার প্রগাঢ়তা। শব্দহীন ব্যাকুলতাকে মত্ত হলো দুটো হৃদয়। কক্ষ জুড়ে নৈশব্দের বাসস্থান, কেবল একজোড়া কপত কপতির তপ্ত নিঃসৃত শ্বাস প্রশ্বাস ব্যতীত। নিদারুণ বেগে ছটফটাতে থাকা হৃদযন্ত্রের তড়ন্তের ঢেউ খেলে যাচ্ছে এক একটি স্পর্শ। ভেতরের অস্থির শ্বাস প্রশ্বাস দুঠোঁটের ফাঁক গলি নির্গত হচ্ছে নিরস্কুট ছটফটানিতে। রমণীর লতানো হাত জোড়া আলগোছে উঠে এলো ঘন অরণ্যের ন্যায় ছোট ছোট চুলগুলো। তীক্ষ্ণ চুলগুলো খোঁচা খোঁচা
আসর কেটে যাচ্ছে, মুখমুলি নরম বুকের ত্বকে এই সূক্ষ্ম ব্যথাটুকু বাতাসে উড়া ধূলিকণার মতো অবলীলায় আগ্রহ করা গেল অষ্টাদশী স্বামী নামক মানবের পরম সুখের অজুহাতে। রুক্ষ চুলের বাজে সূক্ষ্ম আঙ্গুলের পরশ বোলাতে বোলাতেই ফিসফিসিয়ে ডেকে উঠল, মেহরাজ। গহীন আবেশে মাতোয়ারা মানবের তন্দ্রার মিহি গুঞ্জন। তোমার এই ভালোবাসার লোভেই আমি মরতে মরতে বেঁচে যাই প্রতিবার। এর শান্তিটুকু দেওয়ার জন্য হলেও আমায় কখনো দূরে ঠেলে দিবে না জান। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। প্রতিদিন তো নেক্সট পরবর্তী পার্ট এগুলোই করেন, আজকে গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক উত্তর চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।